প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর হাজারীবাগের ঝাউচরের মোড়ে বস্তির আগুন। এতে পুড়ে গেছে 25 থেকে 30টি দোকান ও ঘর, তবে কেউ হতাহত হয়নি। শুক্রবার বেলা 11:50 আগুন লাগে বস্তিতে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি, তবে কেউ কেউ বলছেন মসজিদে রান্না করতে গিয়ে আগুনের সূত্রপাত। আবার কেউ বলছেন প্লাস্টিক কারখানা থেকে আগুন লেগেছে। তবে ফায়ার সার্ভিস বলছে আগুনের উৎস কোথায় তা তদন্তের পরেই জানা যাবে। বিভিন্ন ধরনের মালামাল থাকায় আগুনের ভয়াবহতা কিছুটা বেশি ছিল বলেও জানিয়েছে তারা। এসে আগুন পাইছি এবং ডেভেলপ অবস্থায় আগুন পেয়েছি। তো স্বাভাবিকভাবে যখন একটা বড় আগুন আমরা পাই, এখানে আগুনের উৎস খুঁজে পাওয়া একটু কঠিন হয়ে যায়। দোকান ঘরও ছিল, তারপর বস্তির মতো ঘরও ছিল, আবার একটা মসজিদ ছিল, গ্যারেজ ছিল, সবই একটা মাল্টিপল ফায়ার বলতে পারেন। এই নিয়ে আরো জানাতে হাজারীবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, আগুন যতটুকু আমরা জানতে পারলাম যে নিয়ন্ত্রণে এসেছে, পরবর্তী কেমন পরিস্থিতি দেখছেন চারপাশের? আমি একটু আসলে আপনাদেরকে আমার পিছন সাইডটা দেখা যাচ্ছে। আগুন কিন্তু এখন পুরোপুরি নিয়ন্ত্রণই। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো কাজ করে যাচ্ছেন। আসলে এই দুটি অংশ, এই যে একটি দেয়াল দেখা যাচ্ছে, দেয়ালের এই পাশটা হলো যে আমাদের মসজিদের অংশ। মসজিদে প্রায় 200 থেকে 250-এর মতো শিক্ষার্থী সাধারণত পড়াশোনা করে থাকেন, কিন্তু ঈদের বন্ধের থাকার কারণে তারা কেউ ছিলেন না। আজকে জুমার দিন, কিছুক্ষণ আগেই আসলে 11টার কিছু সময় আগে মসজিদের মুয়াজ্জিন উনি মসজিদটি পরিষ্কার করে কিছু সময়ের জন্য বাইরে গিয়েছেন। এর মধ্যেই আসলে আগুনের সূত্রপাত। আর এই মসজিদের দেয়ালের এই পাশটিতে রয়েছে বেশ কয়েকটি ভাঙাড়ির দোকান, এবং সেই ভাঙাড়ির দোকান সব মিলে 8 থেকে 10টি ভাঙাড়ির দোকান হবে বলে আমাদেরকে এখানে যাদের দোকান মালিক রয়েছেন তারা জানিয়েছেন। এবং ভাঙাড়ির দোকানের ভাঙাড়ি পরিবহন করার জন্য এখানে 20-25টি ভ্যান গাড়ি রয়েছে, এবং সবাই হলো ঈদের ছুটিতে রয়েছে। আমরা কথা বলেছিলাম ভাঙাড়ির যে একটি দোকানের মালিকের সাথে, তারা বলছেন যে মসজিদের কোনো একটি অংশ থেকে আগুনের সূত্রপাত, কিন্তু তারা বলছেন যে মসজিদের আসলে রান্নাঘরটি বন্ধ ছিল, কারণ মসজিদে কোনো শিক্ষার্থী ছিল না। তারা এখানে যখন আগুনের সূত্রপাত হয়েছে তারা মসজিদের মুয়াজ্জিনকে খুঁজতে গিয়েছেন এবং দেখেছেন যে মসজিদটি তালা মারা রয়েছে, এবং পরবর্তীতে তারা মসজিদের তালা খুলে ভিতরে এসে আগুন নিভানোর জন্য চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এসে যে আগুনটা পেয়েছেন সেখানে তারা কোনো হতাহতের ঘটনা পাননি। তারা বেলা 11:50 খবর পেয়েছেন এবং তার পরপরই তারা এখানে চলে আসছেন। 12:30 নাগাদ এই আগুনের তারা নিয়ন্ত্রণে আনেন বলে আমাদেরকে কিন্তু নিশ্চিত করেছেন। তার পরবর্তীতে গণমাধ্যম কর্মীরা এর মধ্যেই চলে এসেছিল, এবং এখন পর্যন্ত কোনো ধরনের হতাহত বা কোনো ধরনের অপ্রীতিকর কেউ আহত হয়েছেন এরকম ধরনের ঘটনার কিন্তু আমরা দেখতে পাইনি। আরেকটি বিষয় হলো, এখানে একটি পরস্পর বিরোধী বক্তব্য আছে। মসজিদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভাঙাড়ির যে দোকান সেখান থেকে আগুনের সূত্রপাত, আর ভাঙাড়ির দোকানের পক্ষ থেকে বলা হচ্ছে মসজিদের কোনো একটি অংশ থেকে শর্ট সার্কিট থেকে হয়তো আগুন লাগতে পারে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আসলে বলা যাবে না, কারণ এই অংশটি আসলে বেড়িবাঁধের একটি অংশ। বেড়িবাঁধের অংশের পাশে আসলে এই দোকানগুলো গড়ে উঠেছে, এবং সেটি কিন্তু স্থায়ীভাবে কোনো দোকান নয়, এটি খুবই বাঁশ দিয়ে উপরে টিন দিয়ে এই দোকানগুলো রয়েছে। এবং তাদের যে ঈদের বন্ধে থাকার কারণে তারা কিন্তু আসলে বেশিরভাগ দোকান মালিকরাই কিন্তু আসলে এখানে ছিলেন না। এবং আমি আরো একটি দোকান মালিকের সাথে কথা বলেছি, আমি যে অংশটা দাঁড়িয়ে আছি সেখানেই একটি দোকান ছিল, সেটি একটি ভাঙাড়ির দোকান ছিল। সেই ভাঙাড়ির দোকানের মালিক বলেছেন উনি খবর শুনতে পেয়ে উনি এখানে আসছেন, উনি শুনেছেন যে ওনার ভাঙাড়ির দোকানের কর্নার থেকে আসলে আগুনের সূত্রপাত। সেটি আসলে মসজিদের অংশে কিনা নাকি আরেকটি ভাঙাড়ির দোকানের অংশ সেটি উনি নিশ্চিত করে বলতে পারেনি। আর এখানে কোনো বস্তি ছিল না, এই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। মূলত আসলে গ্যারেজ ছিল, একটি সিএনজির গ্যারেজ ছিল, কিন্তু কোনো সিএনজি ছিল না, রিক্সা ভ্যানের গ্যারেজ ছিল, আর ভাঙাড়ির দোকানগুলো ছিল। আগুনের দ্রুত ছড়িয়ে পড়ার কারণ যেহেতু অনেক ধরনের প্লাস্টিকের পণ্য ছিল, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কার্টুন রয়েছে, কারণ কার্টুন এই নষ্ট কার্টুনগুলো এনে এখানে প্রসেস করে এগুলো আবার বিভিন্ন জায়গায় পাঠানো হয়, সেহেতু এই আগুনটা দ্রুত আসলে ছড়িয়ে গিয়েছিল। আগুন লাগার পরপরই তারা কিন্তু পানির একটা স্বল্পতা হয়, সে কারণে যারা এলাকাবাসী যারা বা এখানকার স্থানীয়রা ছিলেন তারা কিন্তু আগুন নেভানোর জন্য চেষ্টা করেন, কিন্তু আসলে তাদের পক্ষে সম্ভব হয়নি। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আশপাশের বিভিন্ন বাসার যে ট্যাঙ্কি থেকে ফায়ার সার্ভিসের যে পানি ছিল সেই পানি দিয়ে তারা
প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরবর্তীতে আশপাশের যে বাসাগুলো রয়েছে এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখান থেকে পানির উৎস তারা নিয়ে নেয় এবং তার পরবর্তীতে তারা কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আসে। এই ছিল আসলে এখানকার সবশেষ পরিস্থিতি। আসলে ফায়ার সার্ভিস ইতিমধ্যে কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু প্রায় শেষের পর্যায়ে। এখন কিছুক্ষণের মধ্যে তাদের কার্যক্রম শেষ করে এখান থেকে তারা চলে যাবে। এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর হাজারীবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। রাজধানীর ভাসানটেকে সিলিন্ডারের গ্যাস লিকেজে এক পরিবারের 6 জন দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন সবার শ্বাসনালী পুড়ে গেছে। ভোর 4টার দিকে নামাজ পড়তে উঠে কয়েল জ্বালাতে গেলে ঘরে জমে থাকা গ্যাস থেকে আগুন লেগে যায়। মিরপুর ভাসানটেকের কালভার্ট রোডের দ্বিতীয় তলা এই বাড়ির নিচতলার এই রুমেই ছিলেন ব্যবসায়ী লিটন, তার স্ত্রী সন্তান সহ পরিবারের 6 জন। ভোর 4টার দিকে নামাজ পড়তে উঠে গৃহকর্তা লিটন মশা তাড়াতে কয়েল জ্বালানোর পর হঠাৎ করে আগুন ধরে যায়। এ সময় পরিবারের বাকি সদস্যরা ছিলেন গভীর ঘুমে। গ্যাস সিলিন্ডারটি বাইরে থাকলেও পাইপ টেনে ঘরের মধ্যে চুলার সংযোগ ছিল। ওই সংযোগে লিকেজ থাকায় সারা রাত গ্যাস এই ঘরটিতে জমেছিল। ভোরে কয়েল জ্বালাতে গিয়ে এই ঘটনা ঘটে বলে দগ্ধ লিটন প্রতিবেশীদের জানিয়েছেন। ওই সিলিন্ডার যে বাইরে ছিল, এই সিলিন্ডার মনে ঘষা মনে করেন কই হয়েছে গা, এই যে লাইনটা তার কারণে লিক হয়েছে। লিক হইলে উনি এন থেকে মনে করেন আগে তো পাক করছিল, লাইনটা অফ করে নাই। গ্যাস সিলিন্ডার থেকে পাইপ থেকে ঘরের গ্যাস ঢুকে কয়েলের আগুনে ওটা বাস হয়েছে, মানে আগুন ধরে গেছে। পাড়াপড়শি যারা তারা মানে ওই দরজা তো তখন আগুন লাগলে তো কোন দিকে দরজা এরা তো বলতে পারে নাই কেন, ওরা পার্শ্ববর্তী মানুষ যায় মানে দরজা ই করছে। চিকিৎসকরা জানিয়েছেন লিটনের 67%, তার শাশুড়ি মেহেরুন্নেসার 47%, তার স্ত্রী সূর্যবানুর 82%, তার 8 বছরের সন্তান সুজনের 43%, মেয়ে লামিয়ার 55%, আরেক মেয়ে লিজার 30% পুড়ে গেছে। সবার শ্বাসনালী পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। যেহেতু একটা ক্লোজ রুমে হওয়া মানে কি আগুন ধরলে সবসময় শ্বাস তো নিতেই হবে, শ্বাস প্রশ্বাস নিতে হয় না। ওই শ্বাস প্রশ্বাসের সাথে সাথে তাদের ইটাও চলে গেছে, শ্বাসনালীটা পুড়ে গেছে। গরম হাওয়াটা তাদের ইয়েতে যায়, শ্বাসনালীতে যায়, শ্বাসনালীটা পুড়ে গেছে। এই জন্য সবাই কিন্তু আশঙ্কাজনক, খুবই আশঙ্কাজনক সবাই। লিটন পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী। 5 মাস ধরে এই বাসাতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিনির পর এবারে চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলমের তেলের মিলে আগুন লেগেছে। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। আগুনে পুড়ে গেছে গুদামের পরিত্যক্ত কাগজ, প্যাকেট ও বোর্ড। সকাল 8:30টার দিকে মজ্জারটেক এলাকায় এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি। এর আগে গত 4 মার্চ কর্ণফুলী নদীর পাড়ে এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গুদামে আগুন লাগে। এর ফলে বেশ কয়েকদিন ওই কারখানায় চিনি উৎপাদন বন্ধ ছিল। তলায় আগুন ছিল, স্ক্র্যাপ বিল্ডিং মানে বাতিল মালামাল যেগুলো আর কি, এগুলোর মধ্যে স্তূপের মধ্যে আগুন। আমরা 9:20-এর মধ্যে আমরা টোটালি কন্ট্রোল করে ফেলি। আগুনটা টোটালি কন্ট্রোল। এখন ক্ষতির পরিমাণটা তেমন একটা না, যেহেতু স্ক্র্যাপ মালামাল। ঢাকার সদরঘাটে লঞ্চের ধাক্কায় 5 জনের মৃত্যুর ঘটনায় 5 আসামিকে নৌ আদালতে তোলা হয়েছে। রিমান্ড চাইবে পুলিশ। এ ঘটনায় নিহত হয়েছে 5 জন, আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 1 জন। এছাড়া এই ঘটনায় গ্রেপ্তার 5 জন সহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার 5 জন হচ্ছেন ফারহান 6 লঞ্চের মাস্টার আব্দুর রৌফ হাওলাদার, দ্বিতীয় মাস্টার সেলিম হাওলাদার ও ম্যানেজার ফারুক খান, এবং তাশরিফ 4 লঞ্চের মাস্টার মিজানুর রহমান ও দ্বিতীয় মাস্টার মনিরুজ্জামান। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক ইসমাইল হোসাইন বাদী হয়ে এই মামলা করেন। পুলিশ জানায় মামলায় বেপরোয়া গতিতে লঞ্চ চালানোর অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার বেলা 3টার দিকে সদরঘাটের পন্টুনে থাকা একটি লঞ্চকে অপর একটি লঞ্চ ধাক্কা দিলে রশি ছিঁড়ে একই পরিবারের 3 জন সহ 5 জনের মৃত্যু হয়। সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে নিহত 5 জনের মধ্যে 3 জনই পিরোজপুরের মঠবাড়িয়ার একই পরিবারের সদস্য। সকালে নিজ গ্রামে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়। সকালে বেল্লাল হোসেন, তার স্ত্রী মুক্তা খাতুন ও 4 বছরের মেয়ে মাইশা আক্তারের মরদেহ এসে পৌঁছায় মঠবাড়িয়ায়। পরে জানাজা শেষে মেয়ে ও মায়ের দাফন হয় মুক্তা খাতুনের বাবার বাড়িতে।
অন্যদিকে বেলালের দাফন হয় একই গ্রামে তার মামার বাড়িতে। স্ত্রী ও একমাত্র সন্তান নিয়ে বেলাল ঢাকার গাজীপুরে বসবাস করতেন। ঈদের ছুটি কাটাতে স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি যাওয়ার পথে সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে নিহত হন তারা। ফাজিল করার পরে সে ঢাকায় চাকরি নেয়। এই চাকরি নেওয়ার পরে মোটামুটি তার বেতনাদিও ভালো, সে তার জীবনটা একটু ভালোভাবে চলতেছিল, কিন্তু এমত অবস্থায় তো এই ঘটনা ঘটে গেল। দেখার অবস্থা তো আর এই খবর শুনে সবাই থমথম হয়ে গেছে। তিনটা মার্ডার ধরতে গেলে এখন তো সবাই আতঙ্ক হয়ে গেছে, ঈদের ফুর্তি হয় নাই। দলের বিরোধ নিরসনে বিভাগীয় মত বিনিময় সভা শেষে জেলায় জেলায় সফর শুরু করবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক কমিটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে আওয়ামী লীগের পরাজিত প্রার্থীদের যে বিরোধ চলছে তা বেশিরভাগ ক্ষেত্রেই দলকে বিভক্ত করছে। এই বিবেচনায় দেশব্যাপী বিরোধ নিষ্পত্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। কৌশলগত কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে নেতাকর্মীদের উৎসাহ দেওয়া হয়েছিল। তবে এর পরিপ্রেক্ষিতে দলে কি প্রভাব পড়তে পারে সে বিষয়ে ধারণা ছিল না আওয়ামী লীগের শীর্ষ নেতাদের। বিএনপি বা জামায়াত জোট এরা তো আসলে কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না। যে ৬২টি আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা নৌকার প্রার্থীকে পরাজিত করেছিল, সেসব আসনে দলের বিরোধ আরও স্পষ্ট হয়ে উঠছে। যত দিন যাচ্ছে ততই বাড়ছে অন্তর্কোন্দল। নির্বাচনের পরপরই দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংঘাত এড়াতে সংশ্লিষ্টদের বার্তা দেন, কিন্তু থেমে থাকেনি সংঘাত। এ পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিভাগীয় মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে। গণভবনে সবাইকে ডেকে নেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী নিজেই সবাইকে বলে দিয়েছেন স্বতন্ত্র বাস করেছে, তার জায়গাতে সে কাজ করবে, এবং যারা আওয়ামী লীগ, সে যে স্বতন্ত্র সে আওয়ামী লীগই, সে আওয়ামী লীগে পারে না, সেক্ষেত্রে যাতে কোনো সংঘাত না হয়। সবাইকে সাথে নিয়ে এমপি সংসদ সদস্যের এই পদটি চালাতে হবে। তার মাথা গরম হলে চলবে না, অথবা তাকে যে নৌকার মানুষদেরকে, কর্মীদেরকে, নেতা কর্মীদেরকে যদি প্রতিপক্ষ মনে করে, তাহলে এটা কোনোভাবেই সুখকর হবে না কারোর জন্যই। নেতারা বলছেন, বিভাগীয় মতবিনিময় সভা শেষে গুরুত্ব অনুযায়ী এলাকা নির্দিষ্ট করে স্থানীয় নেতাদের সঙ্গে বসবেন কেন্দ্রীয় নেতারা। দল শিগগিরই চূড়ান্ত করবে এই কর্মসূচি। পার্টি থেকে ডাইরেক্ট নির্দেশনা দেওয়া হয়েছে, এই ব্যাপারে যারা সংঘাতে জড়িত হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। কিছু কিছু জায়গায় যে সমস্যা মুখোমুখি হচ্ছে না তা নয়, সমস্যার মুখোমুখি হচ্ছি। আর স্বতন্ত্র প্রার্থী যারা হয়েছেন তারা যদি বিদ্বেষী হয়ে যায়, নৌকা বিদ্বেষী হয়ে যায়, সেই নৌকা বিদ্বেষী হওয়াটাকে কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের চাওয়া, অনাকাঙ্ক্ষিত বিরোধের কারণে উপজেলা নির্বাচনে দল যেন ক্ষতিগ্রস্ত না হয়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অতীতের ভুলে শিক্ষা নিয়ে এবারে রাজনৈতিক কৌশল ঠিক করছে বিএনপি। ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে এরই মধ্যে একাধিক বৈঠকও করেছেন কেন্দ্রীয় নেতারা। এতে জনসমর্থন তৈরির পাশাপাশি প্রাধান্য পাচ্ছে কূটনৈতিক তৎপরতা। এবছরের মাঝামাঝি থেকে মাঠে নামার চিন্তা তাদের। জাতীয় নির্বাচন সামনে রেখে ২০২২-এর আগস্টে টানা কর্মসূচিতে যায় বিএনপি। বিক্ষোভ, মানববন্ধন দিয়ে শুরু করে বিভাগীয় সমাবেশ ও রোডমার্চে যায় তারা। ভোটের আগের ২ মাসে কখনো হরতাল, কখনো অবরোধ, আবার কখনো হরতাল অবরোধ দুটোই ডাকে দলটি। তারপরও মেলেনি কাঙ্ক্ষিত ফল। ২০১৪-১৮ নির্বাচনের পর ২৪-এ এসে কিছুটা আশার সঞ্চার হলেও হুট করে কেন হোঁচট খেল সেই ধারাবাহিক আন্দোলন, এ প্রশ্নে কোনো কুলকিনারা পাচ্ছে না দলটির নেতারা। ভোটের ৩ মাস পরও ঠিক হয়নি পরবর্তী কর্মকৌশল। দলটির কেন্দ্রীয় কয়েকজন নেতার মত, অতীতের মতো এবারও নির্বাচন ইস্যুতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি বিএনপি। আমরা যে লক্ষ্য নিয়ে আগোচ্ছিলাম সেটা তো লক্ষ্য তো পূরণ হয়নি। যে আন্তর্জাতিক সহায়তা নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত ছিল। যদি যুক্তরাষ্ট্র, জাতিসংঘ তাদের সুপারভিশনে একটা ইলেকশন হতো, বিএনপি অবশ্যই ক্ষমতায় যেত। কি
কর্মসূচির মধ্য দিয়ে আমরা এগিয়েছি এবং তার সাফল্য কতটুকু, ভবিষ্যতে আমাদের কিভাবে এগুতে হবে, এই জিনিসগুলো কিন্তু আলোচনায় আসতে হবে। আরেকটি অংশের দাবি, ব্যাপক জনপ্রিয়তা থাকার পরও দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে সফল হয়নি বিএনপি। এখন সব দিক বিবেচনা করে নেওয়া হবে আগামীর পরিকল্পনা। একটা মানুষ কাজ করতে গেলে ভুল ত্রুটি থাকতেই পারে। আমরা পর্যালোচনাগুলো করছি, পর্যালোচনাগুলো করেই আমাদের পরবর্তী পদক্ষেপগুলো আমরা নেব। শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বুঝিয়ে দিতে চাই আমরা যে অন্যায়ভাবে ক্ষমতা আঁকড়ে ধরে কোনোদিন তাদের এই ক্ষমতাকে তারা চিরস্থায়ী করতে পারবে না। এছাড়া আন্দোলন সফল করতে এবার শুরু থেকেই সমমনা দলগুলোকে পাশে রাখতে চায় বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ায় জাতীয় জরুরি নম্বর 999-এ কল পেয়ে তদন্তে গিয়ে দুর্বৃত্তের ককটেল হামলায় 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। রাতে শহরের সুলতানগঞ্জ পাড়ার ঘোনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন সদর থানাধীন উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আব্দুর রশিদ ও কনস্টেবল মাহবুব হোসেন। আহত দুজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায়, রাতে ঘোনপাড়ার এক নারী 999-এ কল করে জানান, তুচ্ছ ঘটনায় এলাকার কয়েকজন তরুণ তাদের মারধর ও বাড়ির আসবাবপত্র ভাঙচুর করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের লক্ষ্য করে 2টি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চাঁপাইনবাবগঞ্জের জিয়াউল হকের নাম ছড়িয়ে গেছে দেশের আনাচে কানাচে। যুগের পর যুগ দই ক্ষীর বিক্রির আয়ে পাঠাগার আর গরিব শিক্ষার্থীদের পড়ালেখার খরচ দিয়েছেন। পেয়েছেন রাষ্ট্রের সম্মানজনক 21শে পদক, যদিও একটুও বদলায়নি তার জীবন। আগের মতোই হাট বাজেটে ফেরি করছেন দই, পুরস্কারের বেশিরভাগ টাকায় খরচ করেছেন সমাজসেবায়। এখন তার অপেক্ষা স্থায়ী পাঠাগারের স্বপ্ন বাস্তবায়নের। 91 বছর বয়সেও নেই তার অবসর। প্রতিদিনই দই ফেরি করতে বেরিয়ে পড়েন জিয়াউল হক। চাঁপাইনবাবগঞ্জের 5টি উপজেলার পাশাপাশি রাজশাহী ও নওগাঁয়ও নিয়মিত দই বিক্রি করতে যান তিনি। এই ব্যবসায় করব, আর এই ব্যবসা থেকে যে একটা ইনকাম হবে, গরিব দুঃখী এই মানুষের, নিরন্ন মানুষের মুখে একটু হাসি ফুটাবো, আর শিক্ষার জগতে আলোয় আলোকিত করে তুলব। টাকার অভাবে 6ষ্ঠ শ্রেণীতে বন্ধ হয়ে যায় নিজের লেখাপড়া। পারিবারিক পেশা দই বিক্রির কাজে নামতে হয়, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা বন্ধ হলেও থামেনি তার জানাত তৃষ্ণা। সেই সাথে অভাবে যাতে কারো লেখাপড়া বন্ধ না হয় সেজন্য পাশে দাঁড়ান গরিব শিক্ষার্থীদের। জিয়াউল আঙ্কেল হচ্ছে একজন সাদা মনের মানুষ। দই বিক্রি করা পাশাপাশি মানুষের সেবায় নিয়োজিত থাকে। 21শে পদক তো সবাই পায় না, টাকা পয়সা অনেকের আছে। আমাদের জেলায় অনেক টাকা পয়সাওয়ালা, কোটি কোটি টাকার মানুষ আছে, কিন্তু তারা এসবের সাথে সম্পৃক্ত হতে পারেনি। মুর্শিভুজা গ্রামে নিজের বাড়ির সঙ্গে গড়ে তোলা 150 বর্গফুটের পাঠাগারটির জন্য একটি স্থায়ী ভবনের স্বপ্ন জিয়াউল হকের। প্রধানমন্ত্রীর কাছ থেকে 21শে পদক গ্রহণের সময় সেই অনুরোধই জানিয়েছেন তিনি। শুরু হয়েছে জমি অধিগ্রহণ প্রক্রিয়াও। জিয়াউল হক পাঠাগার হাজারো মানুষের জীবনে ছড়িয়ে দেবে আলোর রশ্মি। জীবন সায়ান্নে একটাই চাওয়া এই সমাজসেবকের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের দ্বিতীয় দিনে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়। দলে দলে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে এখানে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও টুরিস্ট পুলিশ আশা করছে চিড়িয়াখানায় সারাদিনে হবে 1.5 থেকে 2 লাখ দর্শনার্থী। সকাল 9টায় চিড়িয়াখানা খুলে দেওয়ার আগেই দর্শনার্থীরা এর গেটের সামনে জড়ো হতে শুরু করে। দর্শনার্থীদের মূল আকর্ষণ বানর ও বাঘ সিংহের খাঁচা। কর্তৃপক্ষ বলছে, দর্শনার্থীদের নিরাপত্তা ও সামগ্রিক শৃঙ্খলা বজায় রাখতে চিড়িয়াখানা জুড়ে 5টি টিম কাজ করছে। পাশাপাশি টহল দিচ্ছে টুরিস্ট পুলিশ। এছাড়া পশুর দেখভালে চিড়িয়াখানায় কর্মরত সকল কর্মীদের নিরাপদে থাকতে বলা হয়েছে। এছাড়া ঈদের দিন হাতির মাহুদ পুত্র জাহিদের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। নতুন প্রাণীর মধ্যে আমাদের বাঘ বাচ্চা দিয়েছে, এটা ইতিমধ্যে আপনি অবগত হয়েছেন যে আমাদের মঠের মধ্যে 3টা বাচ্চা হলো যে আমরা মুক্ত অবস্থায় রেখেছি যাতে দর্শক দেখতে পারেন। আমরা অ্যানিমেল সংগ্রহের জন্য চেষ্টা করছি, আকর্ষণীয় অ্যানিমেল। গত কিছুদিন আগে আমরা লামা, আমাদের হলো ক্যাঙ্গারু, ওয়াইল্ড বিস্ট, এই জাতীয় প্রাণীগুলো সংগ্রহ করছি। এগুলো মানুষ দেখার জন্য খুব আগ্রহী এবং সেগুলো তারা দেখতে পাচ্ছেন। মিরপুরের জাতীয় চিড়িয়াখানার সবশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রিশাদ হুদা। রিশাদ, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? সন্তানদেরকে নিয়ে বাবা মারা সেখানে গেছেন, কেমন উচ্ছ্বসিত সন্তানরা তাদের?
গতকালকের তুলনায় কিন্তু চিড়িয়াখানায় ভিড় অনেক বেশি। আপনি দেখতেই পাচ্ছেন ভিড়ের মধ্যে আমরাও কিন্তু আমাদের এখানেও প্রচুর মানুষ দেখা যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমরা আছি এই চিড়িয়াখানার যে অন্যতম আকর্ষণীয় যে বাঘের খাঁচা, সেই বাঘের খাঁচায় কিন্তু আমরা আছি। যে এখানে কিন্তু দুটি বাঘ আছে, একটির নাম হচ্ছে জবা আর একটির নাম জুঁই। আমরা একটা সাদা বাঘ দেখতে পাচ্ছি, এটা খুবই বিরল প্রজাতির বাঘ। এটাকে এই অ্যালবোনো বাঘ বলা হয়, অ্যালবোনো টাইগার বলা হয়। অর্থাৎ এই যে এটা এক ধরনের চর্মরোগের কারণে হয় বলে আমরা জানতে পেরেছি। যে এটাকে তাছাড়া এখন জেনেটিক কোডিং এর মাধ্যমে পরিবর্তন করেও কিন্তু এই বাঘের জন্ম দেওয়া হয়। তবে প্রাকৃতিকভাবে এই বাঘের সংখ্যা কিন্তু প্রকৃতিগতভাবে খুব কম। এটাকে অ্যালবোনো বাঘ বলা হয়। রয়্যাল বেঙ্গল টাইগারেরই একটি অ্যালবোনো জাত এখানে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সাদা বাঘ। তার পাশাপাশি কিন্তু আরেকটা বাঘ আমরা দেখতে পাচ্ছি। এই দুটি বাঘই কিন্তু বলতে গেলে তরুণী। তারা দুজনই কিন্তু দুজনের জন্মই 22 সালে হয়েছে। তো এই বাঘের খাঁচা ঘিরে কিন্তু প্রচুর মানুষের আমরা দর্শনার্থীর কিন্তু আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে শিশুদের কিন্তু অনেক আগ্রহ, কারণ তারা টেলিভিশনে বাঘ দেখে, ভাল্লুক দেখে, বইয়ে তারা বাঘ ভাল্লুক দেখে, ছবিতে কিন্তু সামনাসামনি আসলে বাঘ কিরকম বা ভাল্লুক কিরকম, হাতি কিরকম, এটা আসলে দেখার যে অভিজ্ঞতা, এটা আসলে কোনো কিছুর সাথে তুলনীয় নয় এবং এটাতে কিন্তু তারা বেশ আনন্দই পায়। আমরা এর আগেও কিন্তু আমরা আপনাদেরকে বানরের খাঁচার দেখিয়েছিলাম। বানরের খাঁচা কিন্তু সবচেয়ে বেশি উপভোগ্য জায়গা চিড়িয়াখানার মধ্যে, কারণ বানরের যে বিভিন্ন ধরনের আচার আচরণ, এটা কিন্তু সব বয়সের মানুষরা বেশ মজা পায়। বানর যে হঠাৎ করে দৌড়ে যায়, হঠাৎ করে উপরে উঠে যায়, সজোরে পেট চুলকোতে থাকে, ভেঙচি কাটে, এই সবগুলো বিষয় কিন্তু মানে বিনোদনের বিষয় এবং এগুলো থেকে কিন্তু সেই কারণে বানরের খাঁচায়ও কিন্তু বেশ আমরা ভিড় দেখতে পাই। তাছাড়া হাতির, যদিও গতকালকে হাতির মাহুত পুত্র নিহত হয়েছে এখানে, তারপরেও কিন্তু হাতির যে খাঁচা, হাতির যে খাঁচা আছে, সেই হাতির খাঁচা বা বাউন্ডারির সামনেও কিন্তু আমরা প্রচুর মানুষ দেখতে পেয়েছি। হাতিকে ঘিরেও কিন্তু মানুষের যথেষ্ট আগ্রহ আছে। সবকিছু মিলিয়ে এবার কর্তৃপক্ষ কিন্তু বলছে যে আজ সারাদিন, অর্থাৎ ঈদের পরের দিন সারাদিন কিন্তু প্রায় 2 লক্ষ মানুষের সমাগম এই মিরপুর চিড়িয়াখানায় হবে। জাতীয় চিড়িয়াখানা থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিশাদ হুদা। ঈদ ও পয়লা বৈশাখে ছুটিতে পরিবার পরিজন নিয়ে বিনোদন কেন্দ্রে ভিড় করেছেন নানা বয়সী মানুষ। প্রকৃতি, পাহাড় আর সমুদ্র সৈকত মুখর তাদের পদচারণায়। এসব পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঈদ ও পহেলা বৈশাখের টানা ছুটিতে কক্সবাজারে বেড়েছে পর্যটক সমাগম। পরিবার নিয়ে সমুদ্রের নোনা পানিতে শরীর ভিজিয়ে উল্লাসে মেতেছেন তারা। পর্যটক টানতে আয়োজনের কমতি রাখছে না হোটেল মোটেলগুলো। সাগরের টানটা আসলে একটু বেশিই টানে, পানিতে না নামলে আসে বসে থাকি, ভালো লাগে খুব। সমুদ্র সৈকত সবসময় ভালোই লাগে, সমুদ্রের পানি মনে হয় ইন্টারেক্ট করতেছে, তো ভালোই লাগতেছে। মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত, ঢেউয়ের সঙ্গে খেলায় মেতেছেন কেউ কেউ, অনেকে ব্যস্ত মুঠোফোনে ছবি তুলতে। পদ্মা সেতু চালুর পর যোগাযোগ সহজ হওয়ায় সেখানে বাড়ছে পর্যটক। খুবই ভালো লাগতেছে কুয়াকাটা আসার পর। এখানকার প্রকৃতি পরিবেশ এত সুন্দর যে কেউ আসলে তার সাথে মুগ্ধ হবে। চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়েজ লেক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে নেমেছে মানুষের ঢল। আশপাশের বিভিন্ন জেলা থেকেও ঈদ আনন্দ উপভোগে সামিল হয়েছেন নানা বয়সীরা। তাদের নিরাপত্তায় সচেষ্ট আইনশৃঙ্খলা বাহিনী। সিএমপির পক্ষ থেকে আমাদের একটি ব্যবস্থা থাকবে, পাশাপাশি টুরিস্ট পুলিশও কিছু কিছু জায়গায় তাদের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যে কোনো ধরনের প্রবলেম যদি কেউ ফেস করেন তা আমরা বলবো নিকটস্থ পুলিশ কিংবা 999-এ ফোন করে আমাদের সাহায্য নেওয়ার সুযোগ গ্রহণ করার জন্য। খাগড়াছড়ির আলুটিলা, রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, ঝর্ণাসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভিড়। স্বজনদের নিয়ে প্রকৃতি ও পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ তারা। বৌদ্ধবিহার দেখেছি, তারপরে আলুটিলা গুহা দেখেছি, তো সব মিলে খুবই সুন্দর একটা পরিবেশ। অবাক লাগে যে বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে, এটা আসলেই মানে না আসলে কেউ বুঝতে পারবে না। জমজমাট হয়ে উঠেছে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। কেবল কার, সুইং কার, ভূতের বাড়ি, স্কাই ট্রেন সহ অন্তত 25টি রাইড উপভোগ করে উচ্ছ্বাস দর্শনার্থীরা। তাপস সরকার,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পানিতে ফুল ভাসিয়ে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করেন পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ। পার্বত্য চট্টগ্রামের এই বৈশাখী উৎসব দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করেছেন পর্যটকরা। উৎসবের প্রথম দিন ফুল বিজুর বর্ণিল এই আয়োজন দেখে তারা মুগ্ধ। পুরনো বছরের দুঃখ কষ্ট গ্লানি মুছে ফেলতে নদীতে ফুল ভাসায় পাহাড়ির জনগোষ্ঠী। নানা রঙের ফুলে রঙিন হয়ে ওঠে কাপ্তাই হ্রদ। ফুলবিজু উৎসব দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশি বিদেশি পর্যটক আসেন রাঙামাটিতে। রঙিনে উৎসব দেখে খুশি তারা। যত দুঃখ গ্লানি যা কিছু আছে এগুলোকে বিদায় দিয়ে নতুন বছরকে আমরা স্বাগত জানানোর জন্য এবং নতুন বছর যাতে শুভ হয় এই প্রত্যাশা এবং এই কামনা করছি। খুবই ভালো লাগছে, এত আন্তরিক সবাই এখানে এবং এত ওয়েলকামিং, এবং আমি আশা করি না যে এখানে এত সুন্দর করে অনুষ্ঠানটা হয়। আসলে খাগড়াছড়িতে সূর্যোদয়ের সাথে চেঙ্গি ও মাইনি নদীতে ফুল দিয়ে পূজা শুরু করেন চাকমা জাতিগোষ্ঠী। নানা বয়সীদের মিলন মেলায় পরিণত হয় এই উৎসব। বর্ণিল আয়োজনে মুগ্ধ দর্শনার্থীরা। আমরা একদম ভোর সকালে ফুল তুলে এসে গঙ্গা মাকে উদ্দেশ্য করে আমরা ফুল দিয়ে থাকি। আগামীকাল হবে মূল বিজু, যেটা হচ্ছে চৈত্র সংক্রান্তি শেষের দিন, আর তারপরে হচ্ছে নববর্ষ নতুন বছর মানে গজ্জভোজ্যের দিন। শঙ্খ নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে উৎসবের আনুষ্ঠানিকতা। 4 দিনব্যাপী বৈশাখী এই উৎসবে রয়েছে পাচন রান্না, পানি খেলা সহ ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ ও পয়লা বৈশাখে ছুটিতে পরিবার পরিজন নিয়ে বিনোদন কেন্দ্রে ভিড় করেছেন নানা বয়সী মানুষ। এই নিয়ে আরো জানাতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত এবং খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে কুয়াকাটায়, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ উদ্দিন, কুয়াকাটায় ভিড় কেমন দেখছেন? ঈদ এবং বৈশাখের ছুটি একসঙ্গে পাওয়ায় মানুষের উৎসবের আনন্দটাও আসলে দ্বিগুণ হয়ে গেছে। দর্শনার্থীরা কি বলছে সেখানে? ঈদুল উপলক্ষে সরকারি টানা 6 দিনের ছুটির দ্বিতীয় দিনে আজ পর্যটকের পদচারণায় মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত। গতকাল সকাল থেকে সৈকতের এই সকল দেশি বিদেশি পর্যটকের আগমন ঘটে। আমি এখন দাঁড়িয়ে আছি কুয়াকাটা সৈকতের 0 পয়েন্টে। আপনি দেখতে পাচ্ছেন আগত পর্যটকরা সৈকতের বুকে আশ্রে পড়া ছোট বড় ঢেউর সাথে সাঁতার কেটে মিতালিতে মেতেছেন। অনেকেই বন্ধুদের সাথে হই হুল্লোড়ে মেতেছেন, অনেকেই আবার প্রিয়জনদের সাথে প্রিয় মুহূর্ত সেলফি তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরার জন্য। অনেকে ঘোড়ায় বা ওয়াটার বাইকে কিংবা বিভিন্ন পর্যটক স্পটে ঘুরে দেখছেন। অনেকেই আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। মোট কটা পর্যটকের এমন ভিড়ে কুয়াকাটা সৈকতের ঈদ উৎসব বিরাজ করছে। আপনাকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, আমার সাথে কথা হয়েছে ব্যবসায়ীদের সাথে, তারা যেটা জানিয়েছেন আজ কিন্তু অর্ধালক্ষাধিক পর্যটকের আগমন ঘটেছে বলে তারা জানিয়েছেন। অধিকাংশই হোটেল মোটেল বুকিং রয়েছে, বিক্রি বেড়েছে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে। শুধু সৈকতের 0 পয়েন্টই নয়, 3 নদীর মোহনা, লেম্বুর বন, ঝাউবন, সুটকিপল্লী, লাল কাঁকড়ার চর গঙ্গা, রাখাইন মার্কেট পর্যটন স্পটেই আমরা পর্যটকদের বাড়তি আনাগোনা লক্ষ্য করতে দেখেছি। আমি পর্যটকদের সার্বিক নিরাপত্তায় টুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য মোতায়েন রয়েছে। পর্যটক যাতে বিভিন্ন দর্শনীয় স্পটে ঘুরে দেখতে পারে এজন্য সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। যে সকল পর্যটকরা এখানে এসেছেন তারা কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ জানায়নি। তারা বলেছে যে না, পরিবেশ আবার খাবার দাবার সবকিছু তাদের সাধ্যের মধ্যে আছে। আর এখানে যা পর্যটকদের সার্বিক যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য পুরো সৈকত এলাকা জুড়ে সিসি ক্যামেরার দ্বারা মনিটরিং করা হচ্ছে। এই ছিল কুয়াকাটা সৈকত থেকে আমার কাছে সর্বশেষ। এই ছিল এখনকার বিরোধীন সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও ওয়েবসাইট। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।